দুর্ধর্ষ অপারেশনে আজ বড়সড় হামলার ষড়যন্ত্র ভেস্তে দিল ভারত। আজকে রাজস্থানে যে ঘটনা ঘটেছে তা সকলকে চমকে দেওয়ার মতো। যখন রেগুলার নাকা চেকিং হচ্ছিল আজকে রাজস্থানে, তখন একটি গাড়িকে দেখে সন্দেহ হয় রাজস্থান এটিএস এর, এবং সেই গাড়িকে তল্লাশি করতে শুরু করেন পুলিশ ইন্সপেক্টররা। এরপর গাড়ি থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তা বিশেষজ্ঞরা বলছেন প্রায় 10 কিলোমিটার জায়গাকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এবং যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে 109 কার্টুন বিস্ফোরক সেই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আজকে রাজস্থানে। এবং সেই 109 কার্টুন বিস্ফোরক কোথায় যাচ্ছিল, কোন কাজে ব্যবহৃত হতো এবং এর পিছনে কোন সংগঠন জড়িত আছে তা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। দেখুন, দিল্লি টেরর অ্যাটাক যেটা হয়েছিল লালকেল্লার বাইরে, তারপর যে তথ্যগুলো আমাদের সামনে উঠে এসেছিল তাতে একটা জিনিস পরিষ্কার, যে এই জঙ্গি সংগঠনের টার্গেটে শুধু দিল্লি নয়, একাধিক জঙ্গি সংগঠন কিন্তু ধারাবাহিকভাবে ভারতবর্ষের বিভিন্ন শহরকে একসঙ্গে টার্গেট করেছে। কখনো 30টি শহরের কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই আততায়ীরা স্বীকার করেছে যে মুম্বাই হামলার থেকেও বড়সড় হামলার পরিকল্পনা এই টেরর মডিউল নেটওয়ার্করা করেছিল। এবং সেই নেটওয়ার্কের পার্ট হিসাবে আজকে রাজস্থানে এত বিস্ফোরক পাওয়া গেল কিনা সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। যদি ডিটেল আপনারা দেখেন তাহলে দেখবেন 981 গিলাটিন স্টিক, অর্থাৎ বুঝতে পারছেন হিউজ এক্সপ্লোসিভ। কোনো অবস্থায় যদি ফেটে যেত তাহলে আশেপাশে 10 কিলোমিটার জায়গা একসঙ্গে উড়ে যেতে পারতো। মানে কোনো অংশে দিল্লি বিস্ফোরকের থেকে কম তো নয়, উল্টে এর যে ভ্যালু বা এর যে ক্ষমতা তা কিন্তু দিল্লি বিস্ফোরণের থেকেও অন্তত 20 গুণ বেশি। শুধু 981টি জিলোটিন স্টিক নয়, 93টি ডিটোনেটর পাওয়া গেছে। এবং 93টি ডিটোনেটরের পাশাপাশি একাধিক বিস্ফোরক পাওয়া গেছে, যেখানে মনে করা হচ্ছে সেই বিস্ফোরকগুলোকে ফাটানোর জন্য এই ডিটোনেটরগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল। এই ঘটনার সঙ্গে পুলিশ রাজস্থানে হওয়া শেষ 2 মাসে ধারাবাহিক কিছু ঘটনার মিল খুঁজে পাচ্ছেন। অক্টোবর মাসে রাজস্থানের এটিএস অর্থাৎ অ্যান্টি টেরোরিজম যে স্কোয়াড আছে তারা একটি মাদ্রাসাতে পাড়ি দেয়, এবং সে সময় রাজস্থানে 5 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার মধ্যে 3 জন ছিল মৌলভী, অর্থাৎ ইসলামের ধর্ম প্রচারক। এদের বিপক্ষে অভিযোগটি কি ছিল? এদের বিপক্ষে অভিযোগ ছিল যে এরা র্যাডিক্যালাইজড তৈরি করছে ধর্ম প্রচারের নাম করে। এবং অক্টোবরের পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে রাজস্থান কিন্তু এমনিতেই আতঙ্কগ্রস্ত ছিল যে কিভাবে একজন ইসলামিক ধর্মগুরু ধর্ম প্রচারের নাম করে র্যাডিক্যালাইজড তৈরি করছেন এবং ভারত বিরোধী একাধিক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ছেন। একাধিক জায়গায় রেড চালানো হয়েছিল রাজস্থান এটিএস এর পক্ষ থেকে। ভোর 5টার সময় সেই মৌলভীর বাড়িতে যখন হানা দেওয়া হয়, তখন মৌলভী পালানোর চেষ্টা করেছিলেন প্রাথমিকভাবে। পরবর্তীকালে এই ঘটনার সঙ্গে জড়িত আরো 2জনকে অ্যারেস্ট করা হয়, যাদের নাম আয়ুব এবং মাসুদ। এবং যোধপুর, জালোর, কালৌরি এবং জয়পুর, এই বিভিন্ন জায়গায় কিন্তু রেড করা হয় তদন্তকারী অফিসারের পক্ষ থেকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, মৌলভীকে কেন্দ্র করে রাজস্থানে বড়সড় এক টেরর নেটওয়ার্ক তৈরি হয়েছিল বলে গোয়েন্দারা কিন্তু পরবর্তীকালে জানতে পারেন। এদের সঙ্গে একাধিক পাকিস্তানের যোগ পাওয়া যায়। বিভিন্ন ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, স্ক্রিনশট, মেসেঞ্জার, বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে, ডিজিটাল এভিডেন্সকে কালেক্ট করা হয়েছে। এবং সব মিলিয়ে একটা জিনিস বোঝা গেছে যে ধর্ম প্রচারের নাম করে এরা ভারত বিরোধী মানসিকতায় দীক্ষিত করে তোলেন যুব সমাজকে। এবং রাজস্থান এটিএস কিন্তু সরাসরি এদের বিপক্ষে অ্যাকশন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং কোনো রকম রেয়াত না করে এই ধরনের অপারেশন অক্টোবর মাস থেকে রাজস্থানে চালানো হচ্ছে। আর আজকে ডিসেম্বরের শুরুতে এই ধরনের ভয়াবহ ঘটনা, যেখানে ভোরবেলা ভোর 5টা-6টার সময় গাড়ি ভর্তি এক্সপ্লোসিভ যদি কোনো কারণে পৌঁছে যেত নির্দিষ্ট ঠিকানায়, তাহলে 10 কিলোমিটার জায়গা কিন্তু উড়ে যেতে পারতো বিস্ফোরণে। ফলে সব মিলিয়ে প্রবণতাটা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছে ভারতের সিকিউরিটি পারপাসে। শুধু রাজস্থান নয়, আপনি যদি ভারতের পূর্ব দিকে যান, উত্তর পূর্ব দিকে যান, তাহলে আজকে আসাম রাইফেলস 11 জনকে গ্রেফতার করে। এবং এরা সেপারেটিস্ট নামে আন্দোলন চালালেও এরা আসলে যে পাকিস্তান এবং বাংলাদেশের প্রোডাক্ট তা কিন্তু সকলেই বুঝতে পারছেন। নর্থ ইস্ট অর্থাৎ 7 সিস্টার্সে ধারাবাহিকভাবে
এই ধরনের আন্তর্জাতিক শক্তিগুলো ভারতের এই ধরনের বিক্ষিপ্ত গোষ্ঠীকে পিছন থেকে সাপোর্ট করে ভারত বিরোধিতায় লিপ্ত করে দিয়েছেন। এদের একটাই কাজ, এদের কোনো প্রগতিশীলতার কথাবার্তা বলবেন, শুনতে পাবেন না এদের মুখ থেকে। এদের নির্দিষ্ট কোনো দাবি নেই, এরা আসলে ভারতের ক্ষতি করতে চায়, এটাই এদের একমাত্র মোটো। এবং আজকে 11 জন ক্যাডারকে কিন্তু মণিপুর থেকে গ্রেফতার করে আসাম রাইফেলস, এবং আসাম রাইফেলস কিন্তু কিছুদিন আগে এই ধরনের সেপারেটিস্টদের আন্দোলনের মুখেই আহত হয়েছিলেন। 4 জন সেনা মৃত্যুর মুখে কিন্তু ঢলে পড়ে যখন মণিপুরের আসাম রাইফেলসের চেকপোস্টে হামলা করা হয়। আর আজকে পাল্টা হামলায় 11 জন ক্যাডারকে কিন্তু হাতে হাতে পাকড়াও করে আসাম রাইফেলস। অর্থাৎ একদিকে যখন রাজস্থানে এই ধরনের জঙ্গি আক্রমণের প্রবণতা বাড়ছে, অন্যদিকে উত্তর পূর্ব দিকও কিন্তু ক্রমশ ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। এবং ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অত্যন্ত দ্রুত গতিতে, অত্যন্ত দুর্ধর্ষ মুনশিয়ানার সঙ্গে প্রত্যেকটি ষড়যন্ত্রকে সামলে দিচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে দেশের ভিতরে লুকিয়ে থাকা শক্তি এবং শত্রু, এই দুটোকে মোকাবিলা করবে ঠিক কিভাবে ভারত সরকার? আপনাদের হয়তো মনে আছে ভারতের প্রাক্তন সিডিএফ বিপিন রাওয়াত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারত এখন আড়াই ফ্রন্ট যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অর্থাৎ একদিকে পাকিস্তান, অন্যদিকে চায়না। এ তো 2 ফ্রন্ট ওয়ার। কিন্তু দেশের ভিতরে 0.5% এটা কিন্তু দেশের ভিতরে থাকাকালীন কিছু ব্যক্তি যারা ভারতের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। আজকে এই মৌলভী যাকে অ্যারেস্ট করা হয়েছে রাজস্থান থেকে, তিনি তো ভারতীয়, তিনি দিনের পর দিন ভারতের বাসিন্দা। কিংবা যে ডাক্তারদের অ্যারেস্ট করা হয়েছে দিল্লি বিস্ফোরণে যোগ থাকার জন্য, তারাও তো ভারতীয়। এই ভারতীয় হওয়া সত্ত্বেও তারা ভারতকে অশান্ত করতে চাইছেন, ভারতবাসীকেই বিস্ফোরণে উড়িয়ে দিতে চাইছেন এবং ভারতকে ভেঙে টুকরো করতে চাইছেন। এদেরকে প্রশ্রয় যারা দিচ্ছে তাদের বিপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রক, গোয়েন্দারা কিংবা পুলিশ কিংবা কেন্দ্রীয় এজেন্সি কি ব্যবস্থা নেয়, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। সব মিলিয়ে ভারতের পরিস্থিতি কোনো অবস্থাতেই স্মুথ হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। এবং ভারতের গোয়েন্দা এবং স্বরাষ্ট্র মন্ত্রক তৎপরতার সঙ্গে আপাতত বড় একটি ষড়যন্ত্র ভেস্তে দিল বটে, কিন্তু দেশের আভ্যন্তরীণ শত্রুকে চিহ্নিত করা না গেলে এদের বিপক্ষে লড়াই কিন্তু কঠিন হয়ে যাবে ক্রমশ। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখলেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটা ক্লিকই যথেষ্ট। পরিবার বড় হলে আমি এই ধরনের ভিডিও বানানোর অনেক বেশি ইন্সপিরেশন আপনাদের থেকে পাবো। ধন্যবাদ।